অন্যরকম আনন্দ রাখতেছে। আজকে আমার ছেলেকে পাইছি, এইটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দ্বিতীয়বার জীবন পেলে মানুষের যেরকম অনুভূতি হয় ওই রকমই একটা অনুভূতি আর কি। এ যেন নতুন জীবন পাওয়ার আনন্দ। ৬৪ দিন পর স্বজনদের কাছে পেয়ে অশ্রুসিক্ত হাসির জলদস্যুমুক্ত ২৩ নাবিকের চট্টগ্রামে ফুল দিয়ে বরণ, সুস্থভাবে ফেরায় স্বস্তির নিঃশ্বাস। টাইগারদের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা, নতুন চমক তাসকিন সহ অধিনায়ক। বাজে পারফরমেন্সের পরও লিটন সৌম্য স্কোয়াডে, শুধু বলির পাঠা সাইফুদ্দিন অভিমত সমর্থকদের। ঢাকায় পৌঁছেই সুশীল সমাজের সঙ্গে ডোনাল্ড লুর বৈঠক, রাজনৈতিক দলের সঙ্গে করবেন না দেখা, মাথা ব্যথা নেই আওয়ামী লীগের। যুক্তরাষ্ট্র নয়, জনগণেই ভরসা বিএনপির। এবং প্রায় ৫ মাস বন্ধের পর ভারত থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু। হিলি স্থলবন্দর দিয়ে প্রথম চালানে এলো ৩০ মেট্রিক টন। জনপদের সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। এ যেন নতুন জীবন পাওয়ার আনন্দ। ৬৪ দিন পর স্বজনদের কাছে ফিরলেন জলদস্যুর হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। বিকেলে কুতুবদিয়া থেকে তাদের বহনকারী এমভি জাহান মনি চট্টগ্রাম বন্দরে ভিড়লে তৈরি হয় আবেগঘন পরিবেশ। ক্যাপ্টেন সহ একে একে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেয় কর্তৃপক্ষ। সাক্ষর টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহর জিম্মি ২৩ নাবিক অবশেষে স্বজনদের মাঝে ফিরে গেছেন। ২ মাসের বেশি সময় জীববিদশা এবং সাগরে অবস্থানের পর মঙ্গলবার বিকেলে তাদের বহনকারী লাইটারি জাহাজটি ফেরে এনসিটি 1-এ। সেখানে তাদের বরণ করে নেন চট্টগ্রামের সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল। এর আগে এই লাইটারের জাহাজটির অবস্থান ছিল চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাঙ্কারেজে। সেখান থেকে চট্টগ্রাম বন্দরের পাইলট কামরুল আলম সেই জাহাজটিকে চালিয়ে এনসিটি 1-এ নিয়ে আসেন। এই সময় চট্টগ্রাম বন্দরের দুটি টাগবোট কান্ডারি ৩ এবং কান্ডারি ৪ এই জাহাজটিকে এসকর্ট দেয়। জিম্মি মুক্তিদশা থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিককে নায়কোচিত ও বিরোচিত সম্বোধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা সুস্থ অক্ষতভাবে ফেরত আসছি, তো আমরা সবাই স্ট্রং ছিলাম মেন্টালি। না আমাদের নির্যাতন ইনশাল্লাহ, হ্যাঁ এটাই উপর আল্লাহ। ২ কাঁধ থেকে পাহাড় সম পরিমাণ ওজন নেমে এসছে, আজকে আমরা ঘুমাতে পারবো। আর সে কারণে এই সম্বর্ধনার আয়োজন এমনটি বলেছেন সিটি মেয়র, বলেছেন বন্দর চেয়ারম্যান। বন্দরের যারা কর্মকর্তা কর্মচারী আমরা যারা আছি তাদের জন্য আনন্দের বিষয়, আমার মনে হয় সারা দেশবাসীর জন্য একটা আনন্দের বিষয়। বর্তমান সরকারের অত্যন্ত দূরদর্শিতার জন্য এবং সাহসিকতার পদক্ষেপের জন্য আজকে আমাদের সন্তানদেরকে আমরা ফিরিয়ে পেয়েছি। অপরদিকে স্বজনদের কাছে ফিরতে পেরে নাবিকরাও ছিলেন উচ্ছ্বসিত। দেশবাসী আমাদের জন্য দোয়া করছে, আমরা খুবই সবার জন্য সবার কাছে খুবই কৃতজ্ঞ। আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা মুক্ত হয়ে আসতে পারছি। চলতি বছরের ১২ মার্চ মোজাম্বিক থেকে ৫৫,০০০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজ ফিরছিল দুবাইয়ের হামরিয়া বন্দরে। সোমালিয়ান উপকূল থেকে অন্তত ১৫০০ নটিক্যাল মাইল দূরে এসে সোমালিয়ান জলদস্যুরা জাহাজটিকে জিম্মি করে সোমালিয়ান উপকূলে নিয়ে যায়। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সমসংবাদ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ পেরিয়ে স্বজনের কাছে ফিরে আবেগাপ্লুত নাবিকরা। প্রতিকূলতা পেরিয়ে সুস্থভাবে ফেরায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারা। চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে পরিবারের সদস্যরা জানান ঈদের চেয়েও খুশির দিন তাদের কাছে। আরও জানাচ্ছেন ফেরদৌস লিপি। অনিশ্চিত যাত্রা শেষে ২৩ নাবিক সামনাসামনি স্বজনদের। প্রিয় সন্তানের মুখ দেখে আনন্দে আত্মহারা বাবা মা। সন্তানের চোখে মুখেও নাবিক বাবাকে কাছে পাওয়ার উচ্ছ্বাস। ২৩ নাবিক ফেরার পর আবেগঘন পরিবেশ তৈরি হয় চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটি জুড়ে। শুভেচ্ছা জানান এমভি আবদুল্লাহর অধিনায়ক সহ নাবিকরা। নতুন জীবনের অনুভূতি জানান সময় সংবাদের কাছে। অন্যরকম আনন্দ রাখতেছে। আজকে আমার ছেলেকে পাইছি, এইটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দ্বিতীয়বার জীবন পেলে মানুষের যেরকম অনুভূতি হয়
ওই রকমই একটা অনুভূতি আর কি। জাহানমণি জেটিতে নোঙর করার পরপরই উপস্থিত সবার আবেগে জাহাজ থেকে নামতেই বেগ পেতে হয় নাবিকদের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসা নাবিকরা জানান জিম্মি দশার সেই তিক্ত অভিজ্ঞতা। জানান সরকার, জাহাজ মালিক সহ সবার প্রতি কৃতজ্ঞতা। কোম্পানি আন্তরিকতার কারণে আমরা অত্যন্ত কম সময়ের মধ্যে চলে আসতে পেরে আমরা অত্যন্ত খুশি। দীর্ঘ 64 দিনের ভয়াল যাত্রা শেষে সন্তানের ফিরে আসায় সন্তানের প্রিয় খাবার রান্না করে অপেক্ষা করছেন মা। আবার বাবা নাবিককে কাছে পেয়ে প্রচন্ড ভিড়েও ছোট্ট সন্তানটি হাত ছাড়তে নারাজ। এমন দৃশ্য দেখা গেল মুক্ত নাবিকদের নিয়ে জেটিতে জাহানমণি ভেড়ার পরপরই। খুব বেশি দুশ্চিন্তা ছিলাম। আজকের অনুভূতি আসলে ভাষায় এটা এক্সপ্লেন করা যাবে না। আমরা অনেক বেশি পরিমাণে খুশি। ছেলেকে খাওয়াবো, ছেলের পছন্দের রান্নাগুলো রান্না করছে মা। মায়ের হাতে রান্না, ছেলে বিরিয়ানি বেশি পছন্দ করে। বন্দর কর্তৃপক্ষের সংবর্ধনার পর সাইনাবের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সঙ্গে নিজ নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন মুক্ত 23 নাবিক। দীর্ঘ এক দুঃস্বপ্নের যাত্রা শেষে এমভি আব্দুল্লাহ 23 নাবিক আবারও নতুন করে সমুদ্র জয়ের স্বপ্ন দেখছে। চট্টগ্রামের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। এবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা প্রসঙ্গ। অবশেষে ঘোষণা করা হলো বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াড। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক আর তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করে 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় জায়গা হয়নি অলরাউন্ডার সাইফুদ্দিনের। স্ট্যান্ডবাই হিসেবে আছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। নানা গুঞ্জন, হিসেব নিকেশ অপেক্ষার পালা শেষে নির্ধারিত সময়ের প্রায় পৌনে 1 ঘন্টা পর হট সিটে 3 নির্বাচক। এরপর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু একে একে ঘোষণা করলেন 15 স্বপ্ন সারথীর নাম। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তহিদ হৃদয় এবং তানজিম হাসান সাকিব। অফর্মে থাকা শান্ত, লিটন কিংবা সৌম্য তানজিদ তামিম নন। প্রায় মিনিট 40-এর সংবাদ সম্মেলনের অর্ধেকটা জুড়েই থাকলো সাইফুদ্দিনের বাদ পড়া ও তানজিম সাকিবের অন্তর্ভুক্তি নিয়ে। দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব, সে আলোকেই সাইফুদ্দিন couldn't make it। তাসকিনের চোটের কারণে পেস বোলিং ইউনিট এখনো কিছুটা নড়বড়ে হলেও তাকেই সহ অধিনায়ক করে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে টাইগাররা। সে অনিশ্চয়তায় স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে হাসান মাহমুদকে। নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাদ দিতাম। এর থেকে আমার মনে হয় যে আগামীতে এই ব্যাপারে আমরা নিজেরাও এবং যারা টিম ম্যানেজমেন্ট আছেন আরো সতর্ক হওয়ার চেষ্টা করি। বিশ্বমঞ্চে লাল সবুজের জার্সিতে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করার অপেক্ষায় 3 ক্রিকেটার। জাকের আলী অনিক, রিশাদের সঙ্গে শেষ মুহূর্তে দলে ঢোকা তানভীর। আর প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলার অপেক্ষায় 6 ক্রিকেটার। দু একটা স্লট নিয়ে আলোচনা সমালোচনা হলেও হাতে থাকা রসদ থেকে বিশ্বকাপের জন্য সেরা স্কোয়াডকে বেছে নিয়েছেন নির্বাচকরা। প্রায় মিনিট 40-এর প্রেস কনফারেন্সের বড় একটা অংশ জুড়েই ছিল তাসকিনকে নিয়ে আক্ষেপার হাপিদ তেশের গল্প। কেন বোর্ডের এর আগেই বোধোদয় হলো না সে প্রশ্ন উঠতেই পারে। তবুও এই দলটার প্রতি আস্থা রাখতে বললেন প্রধান নির্বাচক। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। 3 দিনের সফরে আবারও ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। প্রথম দিনই বৈঠক করেছেন সুশীল সমাজের সাথে। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের এই সফরে পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও মন্ত্রী পর্যায়ের 3 জনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। প্রথম দিনই গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন লু। আবারও ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গত 17 মাসের মধ্যে এটি তার তৃতীয় বাংলাদেশ সফর। মঙ্গলবার সকাল 11:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। বিমানবন্দর থেকে মার্কিন দূতাবাসে যান লু। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। অংশ নেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেতা কল্পনা আক্তার ও বাবুল আক্তার, জলবায়ু কর্মী সোহানুর রহমান এবং মানবাধিকার কর্মী নূর খান লিটন। নির্বাচনের আগে 2 বার বাংলাদেশ সফরে তিনি ছোটাছুটি করেছেন রাজনৈতিক মহলে, দিয়েছেন নির্বাচন কেন্দ্রিক নানা প্রেসক্রিপশন। তবে এবারের সফরের এজেন্ডা পুরোটাই ভিন্ন। 3 দিনের সফরের উদ্দেশ্য সম্পর্ক জোরদার করা। সফরের প্রথম দিন রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে অংশ নেবেন তিনি। বুধবার পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডোনাল্ড লু। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে আলোচনা হবে তার।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয় 10 থেকে 15 মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড লু। তার এ সফরের মধ্য দিয়ে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে প্রত্যাশা ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্র যে মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চল দেখতে চায়, ডোনাল্ড লুর সফরে সেটাই গুরুত্ব পাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ঢাকা সফরে দুই দেশের সহযোগিতার সম্পর্ক ছাড়াও জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা নিয়ে আলোচনা করবেন ডোনাল্ড লু। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসলেও তাদের ভিসা নীতি সহ কোনো ইস্যুকেই আমরা কেয়ার করি না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন, তাকে সরকার আমন্ত্রণ করেনি, নিজেদের প্রয়োজনে তারা এদেশে এসেছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছে। আমরা দাওয়াত করে কাউকে আনছি। তারা কি করছে না করছে জানি না। তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। ডোনাল্ড লুর ওপর বিএনপির আন্দোলন নির্ভর করছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর গুলশানে তিনি কথা বলেন। জনগণ আন্দোলন করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। সুতরাং এই বিষয়ে আমরা খুব বেশি একটা কথা বলতে চাই না। চলমান যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য কী ধরনের আপনার কর্মসূচি গ্রহণ করা যায় এবং কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো যায়, বর্তমান রাজনীতির পরিস্থিতি এবং তার বিশ্লেষণ, সেই সঙ্গে আমাদের কর্মসূচি নির্ধারণের জন্য আমরা প্রাথমিক কিছু আলোচনা আজকে করেছি। বাংলাদেশি পাটপণ্য রফতানিতে ভারতকে অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সময়মতো ভালো জাতের পাটের বীজ দিতে ভারতীয় হাই কমিশনারকে অনুরোধ করেন তিনি। এছাড়া ভারতীয় ভিসা জটিলতা কমিয়ে দ্রুত সময়ে দীর্ঘমেয়াদী ভিসা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বাংলাদেশের পাটপণ্য রপ্তানি হয় মূলত ভারত, চীন, তুরস্ক ও মধ্যপ্রাচ্য সহ কয়েকটি দেশে। তবে পাটপণ্য রপ্তানির উপর 2017 সালে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত সরকার। মূলত দেশটির স্থানীয় বাজারের চেয়ে কম দামে বাংলাদেশ থেকে পাটপণ্য রপ্তানি হওয়ায় অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত। পরে 2022 সালে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের মেয়াদ 2027 সাল পর্যন্ত বাড়ায় ভারত। এতে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পাটপণ্যে প্রতি টনে $6 থেকে $352 পর্যন্ত অ্যান্টি ডাম্পিং শুল্ক বসানো হয়। ভারতের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন বাংলাদেশের বেসরকারি পাটকল মালিকেরা। অপরদিকে এই সুযোগ কাজে লাগিয়ে চীন ও তুরস্ক পাটপণ্যের দাম কমিয়ে দেয় বাজার ধরে রাখতে এক ধরনের অসম প্রতিযোগিতা শুরু হয় রপ্তানিকারকদের মধ্যে। এমন বাস্তবতায় মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক করেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বৈঠকে উঠে আসে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের প্রসঙ্গ। এ সময় পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের পাশাপাশি বাংলাদেশকে ভালো জাতের পাট বীজ দিতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানান মন্ত্রী। বলেন, ভারতের লোকসভা নির্বাচনের পরেই এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছেন হাইকমিশনার। আমাদের প্রায় 70 থেকে 75 ভাগ পাট বীজ আমরা ভারত থেকে আমদানি করে থাকি। আমরা বলেছি যে আমাদেরকে মানসম্পন্ন পাট বীজ দিতে হবে। অ্যান্টি ডাম্পিংয়ের ব্যাপারে আলোচনা হয়েছে ভারতে। নির্বাচনের পরে এটি নিয়ে দুই সরকারের সঙ্গে আলোচনা হবে এবং আমরা আশা করি কোনো ফলপ্রসূ ফলাফল আসবে। এ সময় ভারতে চিকিৎসা নেওয়া ও ভ্রমণ সুবিধার জন্য দেশটির ভিসা প্রক্রিয়া সহজ করারও আহ্বান জানানো হয়। মানুষের যে কিছু ভোগান্তি হচ্ছে ভারতের ভিসার জন্য, সে বিষয় নিয়েও আমরা তাদেরকে আলোচনা করেছি যে ভিসা ব্যবস্থাটি আরও সহজ করার জন্য এবং অল্প সময়ের মধ্যে
যাতে মানুষ ভিসা দিতে পারে। এদিকে রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে বিএনপির ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন অর্থহীন বলেও মন্তব্য করেন বস্ত্র ও পাটমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রায় 5 মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রথম চালানে একটি ট্রাকে এলো 30 মেট্রিক টন পেঁয়াজ। সন্ধ্যা 6:15টার দিকে ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাকটি দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়। আমদানিকারকরা জানান, ভারত সরকার পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার পরই তারা পেঁয়াজ আমদানির জন্য আইপি নেওয়া ও এলসি খোলা সহ সব প্রস্তুতি নেওয়া শুরু করেন। ভারতে পেঁয়াজের উপর রফতানি শুল্ক 40% আরোপ থাকায় 550 মার্কিন ডলার রফতানি মূল্য নির্ধারণ রয়েছে। এতে বর্তমানে পেঁয়াজ আমদানিতে 65 থেকে 70 টাকা পড়ছে। ফের মিয়ানমার সীমান্তে উত্তেজনা। রাখাইন রাজ্যে গোলাগুলির বিকট শব্দে কাঁপছে টেকনাফ। আতঙ্কে বাসিন্দারা। টহল জোরদার করেছে বিজিবি, কোস্টগার্ড। সীমান্তের নাব নদীতে টহল দিচ্ছে উপকূলরক্ষী বাহিনী, কোস্টগার্ড। নাব নদীর জলসীমার ওপারে মিয়ানমার। সীমান্তের অন্তত 3 কিলোমিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে চলছে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সংঘর্ষ। সীমান্তের বাসিন্দারা জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত টেকনাফের নীলা, সাবরাং ও শাহপুরের দ্বীপ সহ কয়েকটি এলাকায় নাব নদীর ওপারে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ হচ্ছে। এতে আতঙ্কে স্থানীয়রা। গোলাগুলি করার জরিয়া আর তো বেশি বই লাগে, ডর লাগে আর জানি পারি। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, মিয়ানমারের গোলাগুলির কারণে ক্ষেত কামারে যেতে পারছেন না কৃষকরা। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে নতুন করে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সেনা ও বিজিবির 138 জন সদস্য। দ্রুত স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। এখন যারা পালিয়ে এসছে তাদেরকেও আমরা ফেরত পাঠাতে পারবো বলে আমরা আশা করছি। মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সজাগ রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্যরকম আনন্দ লাগতেছে। আজকে আমার ছেলেকে পাইছি, এইটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দ্বিতীয়বার জীবন পেলে মানুষের যেরকম অনুভূতি হয় ওই রকমই একটা অনুভূতি আর কি। এ যেন নতুন জীবন পাওয়ার আনন্দ। 64 দিন পর স্বজনদের কাছে পেয়ে অশ্রুসিক্ত হাসি জলদস্যু মুক্ত 23 নাবিকের। চট্টগ্রামে ফুল দিয়ে বরণ, সুস্থভাবে ফেরায় স্বস্তির নিঃশ্বাস। টাইগারদের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা। নতুন চমক তাসকিন সহ অধিনায়ক। বাজে পারফরমেন্সের পরও লিটন সৌম্য স্কোয়াডে, শুধু বলির পাঠা সাইফুদ্দিন। অভিমত সমর্থকদের। এবং ঢাকায় পৌঁছে সুশীল সমাজের সঙ্গে ডোনাল্ড লুর বৈঠক। রাজনৈতিক দলের সঙ্গে করবেন না দেখা, মাথা ব্যথা নেই আওয়ামী লীগের। যুক্তরাষ্ট্র নয়, জনগণেই ভরসা বিএনপির। এই ছিল জনপদের সময়ের আয়োজন। এরপর রাতের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ শ্রেয়া। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।